গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে cPanel এ একটি সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই পর্বে অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখব সেই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড কেমন, সেই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডের ভিতরে কি কি আছে, ড্যাশবোর্ডের বেসিক সেটিংস গুলো কি কি এবং এই ড্যাশবোর্ডটার মাধ্যমে আমরা কি কি জিনিস জানতে পারবো এটা আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আমাদের এটা হলো ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে তথা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমরা এখন পাসওয়ার্ড দিয়ে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব। এটাই হলো আমাদের সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের বাম পাশে ড্যাশবোর্ড, হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, প্রেফারেন্স, প্লাগইনস, ইউজার টুলস ইত্যাদি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একে একে প্রত্যেকটা সম্বন্ধে জানবো এবং প্রত্যেকটা পরিচয় আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেব, যাতে করে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন যেন আপনার কাছে খুব সহজেই আপনি ব্যবহার করতে পারেন এবং এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যা যা আছে তা যেন আপনি খুব ক্লিয়ারলি জানতে পারেন। তো আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস শো করছে, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। তারপরে এরকম আরো অনেক কথাবার্তা এখানে আছে, কত কিছুই না এখানে আছে। তো এইগুলো আমরা প্রথমেই আমাদের ড্যাশবোর্ড থেকে সরিয়ে ফেলবো, কারণ এক মানে একটু অসুন্দর লাগে, বেখাপ্পা লাগে। তো এগুলো যে একদম প্রয়োজন নাই, প্রয়োজন আছে, কিন্তু এগুলো আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা দেখে নিতে পারবো। তো আমরা যখন প্রাথমিক পর্যায়ে আছি, সুতরাং আমাদের ড্যাশবোর্ডটাকে ক্লিয়ার, পরিষ্কার রাখা দরকার, যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি, যাতে করে কোনো প্রকার আমার বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। তো প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো সরিয়ে ফেলবো, এই যে এগুলো আমরা সরিয়ে ফেলবো। এই জন্য আমাদেরকে এই স্ক্রিন কর্নারে হেল্পের পাশে স্ক্রিন অপশনে ক্লিক করবো। স্ক্রিন অপশনে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে এই টিক চিহ্নগুলো উঠিয়ে দেবো একে একে। তো একে একে যখন আমরা উঠাই দেবো তখন আমাদের ড্যাশবোর্ড থেকে এই যাবতীয় যে জিনিসগুলো ছিল কিভাবে দেখতে সবগুলো সরে গিয়েছে। এখন আমরাকে এখানে আবার এখানে ক্লিক করে ব্যাস একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমাদের কাছে জিনিসটা একটু হালকা হালকা লাগতেছে, তাই না? যে আগে ছিল কেমন এখন জঞ্জালের মতো, এখন একদম ক্লিয়ার, স্পষ্ট। তো যাই হোক, আহ, বেশি কথা বলবো না। তো এইটা হলো আমাদের মূলত যে ওয়েবসাইট, আমরা যে সিপ্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, ইনস্টল করার পরে আমরা যে লগ ইন করেছি ওয়েবসাইটটা, ওয়েবসাইট লগ ইন করার পরে আমরা এই ড্যাশবোর্ডটা আমরা পেয়েছি, আমরা ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এই ড্যাশবোর্ড থেকে আমাদের এই ওয়েবসাইটটা পরিচালিত হবে। এই ড্যাশবোর্ড থেকে আমরা আহ, একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, এই ড্যাশবোর্ড থেকে আমরা পোস্ট করবো, এই ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের প্লাগইন তারপর অন্য জিনিস অ্যাড করে আমরা একটা সুন্দর নান্দনিক একটা ওয়েবসাইট বানাতে পারবো। তো আহ, এগুলো তো যেহেতু আমাদের এই ধারাবাহিকভাবে ভিডিও হবে, ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো হবে, আহ, আপনারা যারা আছেন ক্লাসে তারা তো অবশ্যই ক্লাসে জয়েন করতেছেন, ক্লাসে দেখতেছেন, সাথে ভিডিওগুলো দেওয়া হবে, সেই ভিডিওগুলো দেখে আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা এই ড্যাশবোর্ড থেকে কোনো কাজ করবো না, ড্যাশবোর্ডের প্রত্যেকটা পরিচয়গুলো দেবো এবং কোনটা কি কাজে ব্যবহার হয় সেগুলো দেবো এবং টুকটাক যে সেটিংস গুলো আছে এগুলো আমরা করবো, কারণ ধারাবাহিকভাবে যখন আমরা পোস্ট ক্রিয়েশন, পেজ ক্রিয়েশন, তারপর অন্যান্য প্রোডাক্ট আপলোড, তখন আমরা প্রত্যেকটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারবো। তো এইটা হলো ড্যাশবোর্ড।
তো ড্যাশবোর্ডের নিচে আছে হোম। এই হোমই আমরা ক্লিক করা আছি, এটাই হলো হোম পেজ। তো এটাই হলো হোম পেজ। এরপর হলো আপডেটস। এই আপডেট যদি আমরা ক্লিক করি তখন দেখবেন যে আসবে ওয়ার্ডপ্রেসে কিছুদিন পর পর আপডেট দেয়। সেই আপডেট ভার্সনটা আমাদের সামনে শো করে। আমরা চাইলে এখান থেকে আপডেটটা দিয়ে দিতে পারি। তবে একটা কথা বলে নিয়ে আগে, সেটা হলো আমরা যদি কোনো ওয়ার্ডপ্রেসে কোনো বিশেষ কোনো দিক দিয়ে আপডেট দিতে চাই, তাহলে অবশ্যই আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইটের ব্যাকআপটা নিয়ে আসবো। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন আপডেট দেবো তখন ওয়েবসাইটটা ভেঙে যেতে পারে, কিংবা কোনো জিনিস মিসিং হতে পারে, কোনো জিনিস ডিলিট হয়ে যেতে পারে। তখন যদি পূর্বে আপডেট দেওয়া না থাকে, তাহলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। পুনরায় এডিট করতে হবে, পুনরায় সেটাকে আবার তৈরি করতে হবে, যা যথেষ্ট এবং খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জন্য আমরা সর্বদা ওয়েবসাইটে ব্যাকআপ রাখি। এই ব্যাকআপ রাখার জন্য কি কি প্লাগইন আছে, কি কি টুলস ব্যবহার করা যায়, এগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে জানবো। একসাথে যদি এগুলো বলা হয় আপনাদের কাছে কঠিন মনে হবে। আসলে এগুলো কঠিন কোনো জিনিস না, খুবই সহজ জিনিস। কিন্তু পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যদি বলা হয় তাহলে আপনাদের জন্য এটা অত্যন্ত সহজ হবে। কিন্তু একসাথে যদি বলা হয় তাহলে মনে করেন এক প্রকার জলক্ষেত্রের মতো হবে, যেটা আপনাদের জন্য কষ্টসাধ্য হবে। মনে করবেন যে এটা যেন কতই যেন কঠিন, এটা আমার পক্ষে শেখা সম্ভব না। তখন আলটিমেটলি হবে যে একটা ইজি জিনিস, যেটা সকলের জন্য শেখা জানা খুবই ইজি, সেই জিনিসটাকে আপনি এড়িয়ে গেলেন যে এটা আমার আমার জন্য এটা মানে সুইটেবল না, আমি শিখতে পারবো না। এই জন্য আমি আস্তে আস্তে ধাপে ধাপে, তো আমি জাস্ট প্রথমে আপনাদেরকে আজকেও জাস্ট আমি আপনাদেরকে টাচ দিব। আজকে জাস্ট টাচ দিয়ে যাবো। আপনি আজকে ডিপলি আলোচনা করবো না, টাচ দিয়ে যাবো। যেমন আজকে বললাম যে আমরা যদি আপডেট দিই তাহলে শুধুমাত্র আহ, আহ, একটা ব্যাকআপ রাখবো, একটা প্লাগইনের মাধ্যমে ব্যাকআপ রাখবো। আমি কিন্তু প্লাগইন কেমন, কিভাবে ইনস্টল করতে হয়, প্লাগইনটা কোথায় পাওয়া যাবে ইত্যাদি বলি না। প্লাগইনের সেটিংস সম্বন্ধে বলি না, জাস্ট এটুকু বলছি যে একটু ব্যাকআপ রাখতে হবে। তো আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন তো অবশ্যই আমরা দেখাবো। তো এটা হলো আপডেট। এরপরে হলো পোস্টের জায়গা। দেখেন এখানে পোস্টের জায়গায় পোস্টের উপরে আহ, আমাদের মাউসের কার্সারটা রাখলে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগ। তো এখানে চারটা জিনিস শো করতেছে। অল পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে সব এখানে ধারাবাহিকভাবে একের পর এক শো করে থাকবে। ঠিক এর নিচে অ্যাড নিউ পোস্টে যদি ক্লিক করি তাহলে আমরা একটা ওয়েবসাইটে নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আমি আপনি যদি চাই যে ওয়েবসাইটে একটা নতুন পোস্ট, নতুন একটা লেখা বা নতুন একটা কন্টেন্ট যুক্ত করবো, তখন আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করবো। এগুলো আমরা যখন এই পোস্ট ক্রিয়েশন, পেজ ক্রিয়েশন দেখবো, তখন আমরা এগুলো কিভাবে এগুলো করতে হয় সেগুলো আমরা দেখবো। এরপর হলো ক্যাটাগরিজ। ক্যাটাগরিজটা কি আমরা জানি যে আমরা যখন ই কমার্স ওয়েবসাইট বানাই, কিংবা আমরা যখন ব্লগ ওয়েবসাইট বানাই, কিংবা যে ওয়েবসাইটে বানাই না কেন, একটা ক্যাটাগরি থাকে। যে বিনোদনের একটা ক্যাটাগরি থাকে, খেলাধুলার একটা ক্যাটাগরি থাকে, তারপর কি রাজনীতি একটা ক্যাটাগরি থাকে, ইন্টারন্যাশনাল রাজনীতি একটা ক্যাটাগরি থাকে। বিজনেসের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার গ্রামীণ প্রোডাক্ট একটা ক্যাটাগরি, অর্গানিক, তারপরে কি আর্টিফিশিয়াল, তারপরে আপনার আম, এরকম যে আপনার ক্যাটাগরি থাকে। আম, আমের যে ক্যাটাগরি থাকে, বিভিন্ন ফলের যে ক্যাটাগরি থাকে, ঠিক আছে, মহিলাদের পোশাক, পুরুষদের পোশাক, বাচ্চাদের, বেবিদের পোশাক, এই যে ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরি গুলো এখান থেকে আমরা যুক্ত করতে পারবো। এরপর হলো ট্যাগ, নিচে একটা ট্যাগ, এরকম আমরা ক্যাটাগরির মতো বিভিন্ন ট্যাগ আমরা যুক্ত করতে পারবো। যে এক একটা প্রোডাক্টের একাধিক ট্যাগ যুক্ত করা যায়, সেটা আমরা এখান থেকে এই নিচের যে ট্যাগ সেখান থেকে আমরা যুক্ত করতে পারবো। এরপরে হলো কমেন্টস। তো কমেন্টস হলো কি, আমরা যখন কোনো পোস্ট করবো অথবা পেজ ক্রিয়েট করবো অথবা কোনো কন্টেন্ট আপলোড করবো, কিংবা কোনো প্রোডাক্ট এখানে আমাদের ই কমার্স ওয়েবসাইটে যুক্ত করব, তখন মানুষ যে আমাদের প্রোডাক্ট দেখে বা লেখা দেখে যে মন্তব্য করবে, সেই মন্তব্যটা এই কমেন্টস যে জায়গা দেখতে পাচ্ছি এখানে এসে জমা হবে। তো এটা প্রথমত এটা পেন্ডিং আকারে থাকবে। আপনি যদি চান সেটা কমেন্টসটা যদি আপনার পছন্দ হয়, কিংবা এই কমেন্টসটা যদি আপনার জন্য হুমকি স্বরূপ না হয়, কিংবা এই কমেন্টটা যদি মিথ্যা না হয়, সত্য কমেন্ট হয়, তাহলে আপনি এটাকে অ্যাপ্রুভ করে দিলেন। আর না হয় এটা কি থাকবে। তবে হ্যাঁ, এটা পেন্ডিং রাখা যায়, আবার অটোমেটিক অ্যাপ্রুভালও দিয়ে দেওয়া যায়, এটা আপনার ইচ্ছা একান্ত ইচ্ছা। এরপর হলো অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্স এর ভিতরে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো থিমস, একটা হলো এডিটর। অর্থাৎ আমরা আগেই বলছি একটা ওয়েবসাইট বানাইতে হলে অবশ্যই আমাদেরকে একটা
ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, এবং এরপর একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদেরকে একটা অবশ্যই একটা থিম ইনস্টল করতে হবে। কারণ কারণ থিমটাই হলো একটা ওয়েবসাইটের দৃশ্যমান যে আম, সৌন্দর্যটা, সেটা থিমের মাধ্যমে প্রকাশ পায়। তো থিম আমাদের একটা ইনস্টল করতে হবে। যখন আমরা থিমে ক্লিক করবো তখন একটা এখানে থিমের বিশাল এক ভান্ডার আমাদের সামনে শো করবে। সেখান থেকে আপনি কোনো থিমকে ইনস্টল করে নিতে পারেন, অথবা আপনি কোনো নিজ থেকে নিজে অন্য কোথাও থেকে যদি কোনো থিম সংগ্রহ করা থাকে সেই থিমটাও আপনি আপলোড করে দিতে পারেন। সেটা কি একটু আমরা দেখি কিভাবে। এই এটা হলো যে আমাদের থিম। এখানে ৩ টা থিম আছে। এরপর আপনি যদি চান তাহলে আরো অসংখ্য থিম আপনি যুক্ত করতে পারেন। এড নিউ থিমে ক্লিক করবেন। এড নিউ থিমে ক্লিক করার পরে আপনি এখানে যদি আহ, যা সার্চ করবেন, যে নামে থিম চাচ্ছেন সেই থিমের নামটা আপনি এখানে অ্যাড করবেন, লিখবেন। আপনি সেই থিমটা যদি তাদের কাছে থাকে এখানে শো করবে, সেখান থেকে আপনি ইনস্টল করবেন। এই যে ইনস্টলে ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভ একটা শব্দ আসবে, সেখানে ক্লিক করবেন, থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি এখানে দেখেন অনেক কিছু আছে, পপুলার, লেটেস্ট, গ্রুপ থিম, তারপরে ফেভারিট ইত্যাদি। তো পপুলার যে থিম গুলো আছে এখানে দেখেন, এখানে কয়টা পপুলার থিম আছে বলো, 6590টা। এরপর লেটেস্ট থিম আছে, কি দেখেন, লেটেস্ট থিম গুলো দেখাবে, গ্রুপ থিম ইত্যাদিতে দেখাবে। তো আপনার এটা হলো কি সাইডে আপলোড করা আছে। আহ, এখান থেকে আপনি যে কোনো একটা থিম নিয়ে আসেন। আর হলো যে না, আপনার কাছে থিম আছে, সেই থিমটা যদি আপলোড করতে চান, যে ওই থিমটাই আপনি এখানে যুক্ত করবেন, তখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করলেই আপনার ওই কম্পিউটার নিয়ে যাবে, আপনার পিসি নিয়ে যাবে, যেখানে আপনার থিম গুলো আছে সেখানে নিয়ে যাবে। বা আপনি সেখানে যাবেন, তারপরে এখান থেকে একটা সিলেক্ট করে আপনি ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে এখানে আসবে, তারপরে ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন, আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে। তারপর এডিটর, অর্থাৎ অনেক সময় দেখা যায় থিমের থিমটা সুন্দরভাবে সাজানো গোছানো সত্ত্বেও আমার কিছু জিনিস লাগে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে। আমি যদি কোনো এডিট করতে চাই, তাহলে আমরা এই এডিটর এখানে ক্লিক করে আমরা সেগুলো এডিট করতে পারবো। এরপর হলো প্লাগইনস। প্লাগইনস কি আমরা ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি। প্লাগইনস হলো যে ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য একটি অপরিহার্য এবং একটি অতীব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্লাগইনস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটে বিভিন্ন ফিচার, এক্সট্রা সুযোগ সুবিধা, এক্সট্রা জিনিস যুক্ত করতে পারি। সেই জন্য প্লাগইন, যেমন আমরা যদি ই-কমার্স ওয়েবসাইট বানাইতে চাই, তাহলে অবশ্যই আমাকে ই-কমার্স প্লাগইন ইনস্টল করতে হবে। এমনিভাবে যদি আমরা নিজের মতো করে একটি কাস্টম ওয়েবসাইট তৈরি করতে চাই, তাহলে আমরা এলিমেন্ট আমাদেরকে আপলোড ইনস্টল করতে হয়। এমনিভাবে যদি আমরা চাই যে সুন্দর একটা ল্যান্ডিং পেজ বানাবো, তখন আমাদেরকে কার্ডফ্লোস, এটা কার্ডফ্লোস নামে একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করতে হয়। তো এই ইনস্টল, এখানে ২টা জিনিস আছে। প্লাগইন ক্লিক করার পরে আপনার সামনে ২টা জিনিস শো করেছে, একটা হলো ইনস্টল প্লাগইন, একটা অ্যাড নিউ প্লাগইন। ইনস্টল প্লাগইনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন ইনস্টল করা আছে সবগুলো আপনি দেখতে পাবেন। সেখান থেকে যদি চান আপনি এগুলো রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন, আনঅ্যাক্টিভ করে দিতে পারেন। আর যদি চান যে আপনি আপনার ওয়েবসাইটে এক্সট্রা কোনো প্লাগইন এড করবেন, তখন এড নিউ প্লাগইন ক্লিক করবেন। ঠিক আগের মতো যে সেম সিস্টেমটা, থিম যেভাবে ইনস্টল করে, ঠিক সেভাবেই আপনার প্লাগইনটা আপনার সামনে আসবে। এই যে প্লাগইনগুলো আসছে, তা আপনি অ্যাক্টিভ করে দিলেন, ইনস্টল করে দিলেন, ব্যাস। আর যদি চান যে না, এখানে যেগুলো আছে এগুলো না, আমার অন্য প্লাগইন লাগবে, তখন আপনি এখানে সেই কিওয়ার্ডটা লিখবেন, সার্চ দিবেন, আপনার সামনে সেই প্লাগইনটা যদি থাকে চলে আসবে। আর যদি আপনি চান যে আপনি নিজ থেকে কোনো প্লাগইন এড করবেন, তখন আপলোড প্লাগইন এখানে ক্লিক করবেন, চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এরপরে আপনার যেখানে প্লাগইন আছে সেখানে আপনাকে নিয়ে যায়, যে এলিমেন্টর প্রো ল্যান্ডিং পেজের জন্য, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ব্যাস। এই যেমন আমরা এখানে এই প্রো এলিমেন্টস এই প্লাগইনের উপরে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এরপরে ইনস্টলে যখন ক্লিক করব, তখন এই প্লাগইনটা ইনস্টল হবে। তো যাই হোক, আপাতত আমরা এই প্লাগইনটা ইনস্টল করব না। এরপর অ্যাড নিউ প্লাগইন। এরপর হলো ইউজার্স। হ্যাঁ, ইউজার্স এ ক্লিক করলে যদি কার্সারটা নিয়ে আসি, তখন আমাদের সামনে ৩টা জিনিস শো করে। একটা হলো অল ইউজার্স, অ্যাড নিউ ইউজার্স, একটা হলো প্রোফাইল। তো এই ইউজার্সটা আসলে কি, আমি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। অর্থাৎ একটা ওয়েবসাইট,
হুম, যদি আপনি একা যদি সামলাইতে না পারেন, একা যদি পরিচালনা না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আরো একজন ব্যক্তিকে দায়িত্ব দিবেন যে আপনি এই ওয়েবসাইটটা একটু দেখাশোনা করেন, এই ওয়েবসাইটটা পরিচালনা করেন। আমরা সাধারণ একটা ফেসবুক পেজ চালাই, সেই পেজটাই কিন্তু আমরা একইভাবে পরিচালনা করতে পারি না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো ব্যক্তিদেরকে নিয়োগ দেই যে আপনি অ্যাডমিন হিসেবে থাকবেন, আপনি মডারেটর হিসেবে থাকবেন, আপনি পোস্ট অ্যাপ্রুভ করবেন, আপনি কমিউনিটি রিপ্লাই গুলো দেবেন, আপনি কাস্টমারদের সাথে কথা বলবেন। এই যে বিষয়গুলো থাকে, ঠিক তো একটা ওয়েবসাইট এরকম থাকে যে আপনি ইউজার এড করবেন, অর্থাৎ এখানে কেউ অ্যাডমিন থাকবে, কেউ ভিজিটর থাকবে, কেউ শুধু সাবস্ক্রাইবার থাকবে, এরকম বিভিন্ন রুলে আপনি যুক্ত করতে যাচ্ছেন। তো তখন আপনি এই অ্যাড নিউ ইউজারে ক্লিক করবেন। অ্যাড নিউ ইউজারে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি যাকে নতুনভাবে যুক্ত করতে চাচ্ছেন, যে সে আপনার সমুদয় পোস্টগুলো অ্যাপ্রুভ করবে, সে বিভিন্ন জিনিস এডিট করবে, কিন্তু কোনো জিনিস সে রিমুভ করতে পারবে না। কিংবা আপনার যে পাওয়ার হুবহু তাকে সেই একই পাওয়ার দিতে যাচ্ছেন, তাহলে আপনি তাকে এখানে এড করবেন। তো এড করার সিস্টেমটা কি? সেটা হলো প্রথম তার ইউজার নেমটা লিখবেন। ঠিক আছে? রিকোয়ারমেন্ট এটা অবশ্যই দিতে হবে। তারপরে ইমেইলটা দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো অপশনাল। তারপরে তার যদি ওয়েবসাইট থেকে দিতে পারেন, এগুলো অপশনাল, এটা আবশ্যক না। এরপরে দেখেন রোল, অর্থাৎ আপনি যে তাকে আপনার ওয়েবসাইটের ইউজার, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা ব্যবহার করার অনুমতি দিচ্ছেন, তাকে কোন স্তরে রেখে তাকে অনুমতিটা দিচ্ছেন সেটা আপনি নির্ধারণ করে দিবেন এখান থেকে। সে কি সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, কন্ট্রিবিউটর হিসেবে থাকবে, অথর থাকবে, এডিটর থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে থাকবে, সর্বোচ্চ পাওয়ার নিয়ে থাকবে। তো এখান থেকে আপনি তাদেরকে নির্বাচন করে দিবেন। এই অল ইউজার্স হলো যে আপনার ওয়েবসাইট একাধিক অ্যাডমিন আছে, একাধিক এডিটর আছে, সবার প্রোফাইল এখানে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন এই যে গুলো, ঠিক আছে, সেন্ড পাসওয়ার্ড রিসেট, অথবা তাকে ডিলিট করে দেওয়া ইত্যাদি। আম, আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। তারপরে প্রোফাইল, এই প্রোফাইল হলো আপনার প্রোফাইল, অর্থাৎ আপনি আহ, যাকে অ্যাডমিন মডারেটর যে থাকবে তাদের প্রোফাইলটা আসলে কেমন হবে তা এখান থেকে আপনি এডিট করে দিতে পারবেন। ঠিক আছে? তো এটাও আস্তে আস্তে আপনি দেখবেন, দেখলে কি হয়ে যাবে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইত্যাদি ইত্যাদি। এখানে আপনি চাইলে ছবি দিতে পারবেন ইত্যাদি। তারপর যখন সবকিছু আপনি ক্লিয়ার করবেন, আপডেটেড প্রোফাইল ক্লিক করবেন, ব্যাস। তো এটা খুব একটা জরুরি না, কারণ আমরা সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা নিজেদের যে প্রোফাইল গুলো আছে এটা ওরকম ভাবে হাইলাইট করি না, একটু গোপনই রাখি। আচ্ছা, এরপর টুলস। টুলস এর ব্যবহারটা কি? ইম্পোর্ট এক্সপোর্ট, অর্থাৎ কোনো ফাইল যদি আপনি ইম্পোর্ট করতে চান, অথবা কোনো ফাইল যদি আপনি এক্সপোর্ট করতে চান, তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন সাইট হেলথ, আপনার এই ওয়েবসাইটের অবস্থাটা কি, ঠিক আছে, কোথাও কোনো সমস্যা প্রবলেম আছে কিনা এটা আপনি চেক করতে পারবেন। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইউজ পার্সোনাল ডাটা, এটা হলো যে আপনার ওয়েবসাইটে কোনো কিছু যদি যুক্ত করতে চান, কোনো ডাটা রিমুভ করতে চান, তাহলে ইত্যাদি ইত্যাদি। এরপর হলো সেটিংস। সেটিংস যদি আসি, সেটিংসে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো। প্রথমে আমরা যদি পাই আসি, সেটা হলো কি, ওই যে আমরা যখন গত ভিডিওতে ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং সিপেলে সাবডোমেইন ক্রিয়েট করার সময় যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম, তখন আমাদের কিন্তু একটা বলছিল, একটা কথা নিচে লেখা ছিল সাইট টাইটেল, ট্যাগলাইন ইত্যাদি ইত্যাদি। ওই যে ওইখান থেকে যদি আমরা পরিবর্তন করে দিতাম, তাহলে আর এই জায়গাটা আসতো না। তখন আমাদের ওই যেটা লিখে দিতাম সেটাই এখানে শো করতো। আর ওখান থেকে যেহেতু আমরা মানে পরিবর্তন করে দিইনি, তো এখান থেকে আমরা পরিবর্তন করবো। সেটিংস এর জেনারেল ভিতরে আছে যে ওয়েবসাইটের নামটা আপনি কি রাখতে চান, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তবে ট্যাগ কি দেবেন, ট্যাগলাইন কি হতে পারে, ঠিক আছে, সেটাও আপনি দিতে পারবেন। এখানে হলো যে চুজ এ সাইট আইকন, অর্থাৎ এই দেখেন এই যে সফটওয়্যার গ্লাস, তারপর ইউটিউব, এখানে এই যে ছোট্ট ইউটিউবের যে আপনার এটা আইকনটা, এমনি ভাবে এই সফটওয়্যার গ্লাসের, তারপরে ফেসবুকের যে ছোট্ট আইকনটা, তো আপনার ওয়েবসাইটে কিন্তু সেটা নাই, খেয়াল করেছেন, আপনার ওয়েবসাইটে কিন্তু সেটা নেই। তা আপনি যদি চান, তাহলে আপনি খুব ইজিলি আপনি এখানে সেই আইকনটা যুক্ত করে দিতে পারেন। তখন আপনার ইউআরএল এর পাশে যে আইকনটা শো করবে, তারপরে আপনার ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে, সাইট অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন মেম্বারশিপ। আপনি কি আপনার ওয়েবসাইটে কি যে কেউ মানে লগ ইন করতে পারবে, যে কেউ আপনার ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করতে পারবে কিনা, এটা আপনি এখান থেকে দিবেন। আর যে সাইন আপ করবে বা লগ ইন করবে সে কি হিসাবে করবে, সেটাও আপনি এখান থেকে রুলস নির্ধারণ করে দিবেন। সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথরাইজার ইত্যাদি ইত্যাদি।
তো তারপরে আপনার ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ ভাষা কি হতে পারে, ইউনাইটেড স্টেট আমেরিকা নাকি আরবি নাকি বাংলা না অন্য কোনো রাষ্ট্রের, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপর টাইম জোনের জন্য এখানে আছে অনেক কিছু আছে। তো এখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল এবং উপযুক্ত সেটা আপনি নির্বাচন করবেন। এরপর ডেট ফরম্যাট আসলে কি, যে টাইম সময় আমাদের দিন মাস তারিখ এটা তো বিভিন্নভাবে গণনা হয়। কোথাও কোথাও দেখা যায় দিনটা আগে হিসাব করা হয়, কোথাও কোথাও দেখা যায় যে না মাস আগে হিসাব করা হয়। তো এইটা যে জুলাইয়ের 1 তারিখ 2024, অর্থাৎ প্রথম হলো মাস, পরে হলো কি আপনার তারিখ, এরপর হলো সালটা। তো এখানে দেখেন প্রথমে সাল, তারপর এরপরে মাস, এরপর হলো তারিখ। তো এভাবে আপনি যেটা পছন্দ সেখানে আপনি ক্লিক করবেন, ব্যাস সেভাবে সে করবে। এবারে টাইম ফরম্যাট, টাইমটা কি হিসাবে, এগুলো উইক স্টার্টস ওয়ান, অর্থাৎ সপ্তাহ কোন দিন শুরু হয়। আমাদের দেশে যেমন সপ্তাহ শুরু হয় শনিবারে, অন্য রাষ্ট্রে পরের দিনে শুরু হয়। তো যেটা আপনার জন্য উপযুক্ত সেটা ক্লিক করে আপনি জাস্ট যেভাবে এখানে যেটা আপনার জন্য ফ্রাইডে যদি সপ্তাহ শুরু হয় এখানে ক্লিক করবেন, স্যাটারডে যদি শুরু হয় এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ চেঞ্জেস, ব্যাস আপনার জেনারেলে যা কিছু আছে সব সেটিংস হয়ে গেল, সেভ হয়ে গেল। এরপর রাইটিং, দেখি সেটিংস এর রাইটিং এর ভিতরে আমরা কি পাচ্ছি। তো এখানে আপাতত ওরকম কিছু আসতেছে না। যখন আমরা ওয়েবসাইটে কিছু যুক্ত করবো তখন এখানে বেশ কিছু জিনিস আসবে, যে আনক্যাটাগরাইজ স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি। তো তখন আমরা এটা যুক্ত করতে পারবো। এরপর রিডিং, রিডিংটা কি, অর্থাৎ আপনার রিডিং এ আসলে আমরা দেখতে পারি একজন ভিজিটর যখন আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে, ভিজিট করবে, তখন তার সামনে কি শো করবে, ইওর লেটেস্ট পোস্ট, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটে যে সদ্য যে পোস্টটা করছেন সেই পোস্টটা শো করবে, নাকি স্ট্যাটিক কোনো স্ট্যাটিক পেজ শো করবে, অর্থাৎ কোনো সুনির্দিষ্ট পেজকে আপনি এখানে দিয়ে কমান্ড দিয়ে দিবেন, যে যুক্ত করে দিবেন, যে কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে সেই যে সুনির্দিষ্ট পেজটা আছে সেটা দেখতে পাবে। তখন ফিজিক্যাল হোম পেজ দেখবে নাকি অন্য কিছু পেজ দেখবে, পোস্ট ক্যাটাগরি কি, পোস্ট পেজ কি কোনটা, সেইটাও আপনি এখান থেকেই করবেন। যে হোম পেজ যে দেখবে ব্যাস, তারপর কোন পেজ দেখাবেন, এটাকে কন্ট্যাক্ট দেখাবেন নাকি অ্যাবাউট আস দেখাবেন নাকি অন্য কোনো জিনিস দেখাবেন, সেটা এখান থেকে যুক্ত করবেন। এইটা এখনো আসতেছে না, কারণ আসলে এখানে আমরা যে অল পেজ, মানে এখানে কোনো নতুন কোনো পেজ কিন্তু ক্রিয়েট করিনি। তো যেহেতু নতুন কোনো পেজ ক্রিয়েট করিনি, এই জন্য মূলত এখানে কোনো কিছুই আসতেছে না। যখন আমরা ক্লিক করব তখন এখানে সবগুলো এখানে শো করবে। এবার ব্লগ পেজেস শো এট মোস্ট, আপনি কয়টা একটা পেজের ভিতরে কয়টা সর্বোচ্চ 10টা পোস্ট নাকি আপনার এর চেয়েও বেশি, সেটা আপনি উল্লেখ করতে পারবেন। ঠিক আছে। এরপরে এখানে ওইটা যে কতগুলো শব্দ আপনি চান এটা, তারপরে ইত্যাদি সবকিছু এখান থেকে ই করবেন। ফুল টেক্সটটা করবেন নাকি এক্সপেক্ট কিছু অংশ। এরপরে হলো যে ডিসএগ্রি, যদি আপনি যদি চান যে আপনার এই ওয়েবসাইটটা গুগল ভিজিট না করুন, তাহলে আপনি এটা উঠিয়ে দেবেন, আর যদি চান যে করুন তাহলে এটা আপনি ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? তো এরপরে ডিসকাশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই এখানে বেশ কিছু জিনিস আছে। এখানে ডিফল্ট ভাবে যা আছে সেখানেই আমরা মেরিডাবল সেকশন দিচ্ছি। এরপর হলো মিডিয়া। হ্যাঁ, মিডিয়ায় আসলে এখানে আপনার সাইটের লম্বা প্রস্থ দৈর্ঘ্য ছবি, তারপরে বিভিন্ন পেজের পোস্টের কতটুকু হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। ঠিক আছে। আপনার থাম্বনেল সাইজটা কতটুকু হবে, 150 বাই 150, ঠিক আছে। মিডিয়াম সাইজটা কেমন হবে, লার্জ সাইজ কেমন হবে ইত্যাদি। এরপরে পারমালিক, পারমালিক যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু দেখেন। সেটা হলো আমাদের ওয়েবসাইট গুলো কয়েক রকম শো করে। একটা হলো যে আপনার ওয়েবসাইটের যে পোস্টটা ভিজিটর পড়ে সেটা কয়েকটা নামে, কখনো পড়ে যে আপনার পোস্টের নামে পড়ে, কখনো আপনার ওয়েবসাইটের নামে পড়ে। ওয়েবসাইটের নামটা তো অবশ্যই থাকে, তার সাথে একটা অ্যাড তারিখ থাকে বা অন্য কোনো জিনিস থাকে। দেখেন প্লেন, এখানে কিছু নেই কিন্তু দেখেন ল্যান্ডিং পেজ শাহিকফিবিডি.com, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন, তারপরে পি, ইত্যাদি দেখতেই পাচ্ছেন। এরপর ডে অ্যান্ড নেম, দেখেন এখানে তার এই ওয়েবসাইটের নামটা আছে, এরপর কি ডে অ্যান্ড নেম, তার ডেটা আছে, এবং এই পেজটার মানে যে কি সেটা হলো সিম্পল পোস্ট, পোস্ট সিম্পল পোস্ট আছে। মান্থ অ্যান্ড নেম, অর্থাৎ ওয়েবসাইটের মূল নামটা থাকবে, তারিখটা থাকবে এবং নামটা থাকবে। ব্যবহারিক দেখতে পাচ্ছেন এমনিভাবে পোস্ট নেম, অর্থাৎ এইখানে থাকবে, এটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটাই বেশি ব্যবহার করা হয়। সেটা হলো যে পোস্ট নেম, অর্থাৎ আপনার যখন একটা পোস্ট করবেন তখন পোস্ট নাম যেটা হবে ওই নামের আলোকে ইউআরএল ক্লিক মানে ক্রিয়েট হবে,
আপনি যখন কাউকে দেবেন তখন ওই ইউআরএলটাই তার সামনে শো পাবে, সে ওই ইউআরএল দেখে আপনার সম্বন্ধে জানতে পারবে। কাস্টম সোর্স যেগুলো জিনিস কাস্টম করতে পারবেন, এটা জরুরি কিছু না। এইটাই সবসময় খেয়াল রাখবেন, এই যে পোস্ট নেম এই যে ব্যবহার করবেন, তারপর প্রাইভেসি কিছু না। আপনার একটা ওয়েবসাইটের, একটা কোম্পানির অবশ্যই প্রাইভেসি থাকে। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন, ল্যান্ডিং পেজ বানাবেন, আরো বিভিন্ন জিনিস বানাবেন, তখন আপনার প্রাইভেসি থাকবে। তারপরে আপনার জবাবদিহিতা থাকবে, ঠিক আছে? গুরুত্ব থাকবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু থাকবে। তো যাই হোক, এইটা সর্বশেষ কথা হলো, এটাই হলো যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পরিচিতি। এই যে বাম পাশে যে বিশাল একটা যজ্ঞ দেখতে পাইলাম, তো এইটার আমি আপনাদের সামনে অল্প বিস্তর আলোকে বোঝানোর চেষ্টা করেছি। সবকিছু যদি খুঁটে খুঁটে দেখাই তাহলে অনেক সময় লাগবে, আপনাদের সময় আমি আর নষ্ট করব না। যেহেতু আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে হবে এবং আমরা ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করব, সুতরাং আপনারা এখান থেকে একটা একটা নিব এবং পরবর্তীতে যখন এডিট করব তখন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এখান থেকে যদি একটা একটা দেখাতে চাইতাম তাহলে এটা অনেক সময় লাগতো এবং আপনার জন্য এটা বোঝা কষ্টকর হতো। তো এখন যা কিছু বলেছি এটাও যে আপনারা যে প্রথম শোনায় বুঝে ফেলবেন, ব্যাপারটা এরকম না। এটা বারবার শুনতে হবে, বারবার শুনুন, বারবার বোঝার চেষ্টা করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপর সবচেয়ে বড় একটা বিষয় হলো, সেটা হলো কি, আপনি জাস্ট শুধু দেখেন যদি তাহলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এগুলো হলো কাজ। এগুলো কোনো মুখস্থর কোনো বিষয় না, মুখস্থ কোনো বিদ্যা না। এটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে কাজটা নিয়মিত করতে হবে। তাহলে আপনার সবগুলো মনে থাকবে এবং আপনি সুন্দর মতো মনের মাধুরী দিয়ে আপনি একটা ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর যদি আপনি জাস্ট দেখে যান, এটা মনে থাকবে না, ভুলে যাবেন। একটা পর্যায়ে দেখবেন যে আপনার কাছে এটা বিরক্তকর মনে হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলব, ভিডিওটা বারবার দেখে বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের যদি ডোমেইন হোস্টিং থাকে তাহলে আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন। আর যদি ডোমেইন হোস্টিং না থাকে তাহলে বিভিন্ন সোর্স আছে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডোমেইন হোস্টিং পেতে পারেন। ইউটিউবে আছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, খোঁজ খবর নিয়ে আপনারা দেখতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি আমার স্টুডেন্টদের জন্য, অর্থাৎ আমার শিক্ষার্থীদের জন্য আমি ফ্রি ডোমেইন হোস্টিং এর ব্যবস্থা করব, যাতে করে তারা সেখান থেকে মানে প্র্যাকটিস করতে পারে, খুব সহজে শিখতে পারে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমরা ড্যাশবোর্ড সম্বন্ধে দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা পোস্ট কিভাবে ক্রিয়েট করে, পেজ কিভাবে ক্রিয়েট করে, তারপরে আরো অন্য যে প্লাগইন কিভাবে ইনস্টল করে, তারপরে থিম কিভাবে ইনস্টল করে ইত্যাদি জানবো এবং ক্যাটাগরি কিভাবে অ্যাড করে, ইত্যাদি ইত্যাদি সবকিছুই আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।